উচ্চ মাধ্যমিক 2024 আসছিল তোমাদের ইংরাজি পরীক্ষা এবং পরের দিন কিন্তু ইকোনমিক্স পরীক্ষা রয়েছে, মাঝখানে কোনো কিন্তু ছুটি নেই। আজকের এই ভিডিওতে থাকছে ইকোনমিক্সের লাস্ট মিনিটের সাজেশন কি? অবশ্যই এমসিকিউ এবং এসিকিউ কিন্তু সাজেশন হয় না। এমসিকিউ এবং এসিকিউ গুলো এবং 2 নম্বরগুলো চেষ্টা করো বইয়ের অধ্যায় টু অধ্যায়গুলো পড়তে এবং এবিটিএ টেস্ট পেপারের 5টি পেজ যদি সলভ করে যাও, এমসিকিউ এসিকিউ প্রায় প্রশ্ন কমন পাবে এবং 2 নম্বরের সব কটাই কমন পেয়ে যাবে। অবশ্যই এর পরে একটি ভিডিও আমি আপলোড করব যেখানে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 5খানা পেজের এমসিকিউ এসিকিউ এর সম্পূর্ণ সমাধান তোমরা পেয়ে যাচ্ছ। তো এই ভিডিওতে কি হচ্ছে, তোমাদের 5 8 40 5 নম্বরের 8টি প্রশ্ন লিখতে হয়। যে সাজেশনটা আমাদের কোচিং এর স্যাররা তৈরি করে দিয়েছে, আমি শিওর এর বাইরে আর কোনো প্রশ্ন আসতে পারে না। অর্থাৎ ধরতে পারো এটাই তোমাদের 2024 সালের প্রশ্নপত্র। সবকটা প্রশ্ন একবার দেখে নাও, যদি এর মধ্যে কোনো প্রশ্ন না পড়া হয়ে থাকে একবার একটু চোখ বুলিয়ে নাও, এর বাইরে আর প্রশ্ন হবে না, ঠিক আছে? আর ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আমরা সাজেশনটি শুরু করি। উচ্চ মাধ্যমিক 2024 ইকোনমিক্স অর্থনীতি লাস্ট মিনিট সাজেশন। নম্বর বিভাজনটা একবার দেখে নাও। তোমাদের 80 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, তার মধ্যে 1 × 10, এই 10টা কিন্তু তোমাদের এমসিকিউ থাকবে। 1 × 10 তোমাদের শূন্যস্থান পূরণ ঠিক বা ভুল এবং কয়েকটা এক কথায় উত্তর কিন্তু থাকবে। এই হলো 20টা নম্বর। এর জন্য অবশ্যই অধ্যায় টু অধ্যায় ভালো করে পড়তে হবে, তার সঙ্গে এবিটি টেস্ট পেপারের 5খানা পেজ যদি ভালো করে সলভ করে যাও তাহলে 20তে 20 তোমরা পেয়ে যাবে। এরপরেই আমি ভিডিও আপলোড করব এবিটিএ টেস্ট পেপারের 5টি পেজের সলভ একটি ভিডিওতে, অবশ্যই দেখে নিও। 2 নম্বরের 10টি প্রশ্ন আমাদের লিখতে হবে। যারা সারা বছর ধরে কিছু পড়োনি চেষ্টা করো টেস্ট পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে 5খানা পেজের, ওইগুলো যদি পড়ে যাও আশা করা যায় কমন পেয়ে যাচ্ছ। আর 5 8 40 অর্থাৎ তোমাদের এখানে লিখতে হচ্ছে এবং তোমাদের দেখো 5 নম্বরের 8টি প্রশ্ন লিখতে হবে এবং পরীক্ষা টোটাল 13খানা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন পড়তে হয় না। তোমরা জানো যে অধ্যায়গুলো মেনশন করা আছে সেখান থেকে সাধারণত প্রশ্ন আসবে। এই সাজেশন তোমরা যদি পড়ে যাও ভাবতে পারো এটাই তোমাদের প্রশ্নপত্র, এর বাইরে আসার মতো কিছু নেই। দেখো 4র্থ অধ্যায় উৎপাদন, এই অধ্যায় থেকে একটি 5 নম্বরের প্রশ্ন থাকবে। আমি 5টা দিয়েছি, এর বাইরে আসবে না। 1 দেখো মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন বলতে কী বোঝো, উহাদের সম্পর্কে লেখো, ওদের সম্পর্ক লেখা হবে না। 2 দেখো বৃহতায়তন উৎপাদনে যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচ উদ্ভব হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো। 3 মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়মটি ব্যাখ্যা করো। 4 স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধির বর্ণনা দাও। 5 বৃহতায়তন ফার্মের ব্যয় বৃদ্ধিজনিত অসুবিধাগুলি লেখো। যেগুলো 3টে স্টার ছিল বুঝতে পারছো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য, এবং অবশ্যই 2টো স্টার এবং 1টা স্টারগুলো তোমাদের কিন্তু পড়ে যেতে হবে, এর বাইরে প্রশ্ন আসছে না। এরপরে চলে আসবে আমরা 10ম অধ্যায়। দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই অধ্যায় থেকে একটি 5 নম্বরের প্রশ্ন থাকবে। 1 নম্বরের প্রশ্ন কেন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে কী বোঝো, ইহার বৈশিষ্ট্য লেখো। একদম ইজি প্রশ্ন এটা। 2 দেখে নাও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অবস্থা আলোচনা করো। 3 দেখাও যে কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয় থেকে তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায়। 4 নম্বরের প্রশ্ন স্থির দাম ব্যবস্থায় বাজার চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে কীভাবে দাম নির্ধারণ করা হয় লেখো। 5 উৎপাদন বন্ধের বিন্দুর ধারণা ব্যাখ্যা করো। এই 5টা প্রশ্ন এখান থেকে তোমাদের পড়তে হবে। ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ 13তম অধ্যায় থেকে দেখে নাও উৎপাদনের বাজার অধ্যায়ের নাম, এই অধ্যায় থেকে একটি 5 নম্বরের প্রশ্ন থাকবে। 1 নম্বর প্রশ্ন রিকার্ডোর, এটা বাউন্ডারি ভুল হচ্ছে, রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করো। 2 আধুনিক খাজনা তত্ত্ব সম্পর্কে আলোচনা। এই 2টো প্রশ্ন পড়ে যাও, শিওর এর মধ্যে একটা আসবেই আসবে, কিন্তু যদি না আসে সেক্ষেত্রে 3 4 5-এর মধ্যে একটা আসতেই হবে। 3 নম্বর প্রশ্ন শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতার দ্বারা কিভাবে মজুরি নির্ধারিত হয় আলোচনা করো। 4 নেট সুদ ও মোট সুদের পার্থক্য লেখো। 5 দেখো অধ্যাপক কেইনসের মতে দেশের জনসাধারণ কোন কোন উদ্দেশ্যে নগদ অর্থ হাতে রাখতে চায়।
ক্লিয়ার? এই 5টা প্রশ্ন পড়ে যাও, তার মধ্যে 1 আর 2 এসে গেছে। যদি না আসে সেক্ষেত্রে নিজেদের 3টে রয়েছে, ওর মধ্যে একটি আসতেই হবে। দেখো নেক্সট অধ্যায়, চতুর্দশ অধ্যায়, 4তম অধ্যায় জাতীয় আয়। এই অধ্যায় থেকে একটি 5 নম্বরের প্রশ্ন থাকবে। দেখো 1 নম্বরের প্রশ্ন কি বলেছে, কোন দেশের জাতীয় আয় পরিমাপ সংক্রান্ত মূল্য সংযোজন পদ্ধতি ব্যাখ্যা করো। 2 দেখো জাতীয় আয় পরিমাপের পদ্ধতির অসুবিধা লেখো। 3 জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতি বর্ণনা করো। 4 বাজার দামে মোট জাতীয় আয় এবং উৎপাদন ব্যয় মোট জাতীয় আয়ের মধ্যে পার্থক্যটি ব্যাখ্যা করো। ষোড়শ অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা। দেখো এই অধ্যায় থেকে একটি 5 নম্বরের প্রশ্ন থাকবে। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। আর 2 নম্বর দেখো কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির বিবরণ দাও। দেখো তোমাদের কেন্দ্রীয় ব্যাংকটা এবছরে আসার চান্স প্রায় 99%। এই কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী এই বছর আসার চান্স একদম 99। যদি না আসে সেক্ষেত্রে নিচের প্রশ্নগুলো আসে পরীক্ষায়, কি যে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। আর 3 নম্বর দেখো কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কিন্তু পার্থক্য লেখো। এটাও কিন্তু আসতে পারে, যদিও বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী 2023-এ এসে গিয়েছিল, তাই এবছরে কেন্দ্রীয় ব্যাংকটা আসার চান্স বেশি রয়েছে। 4 নম্বর দেখো কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি মধ্যে খোলা বাজারের কার্যকলাপ লেখো। হয়ে গেল। অষ্টাদশ অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনের হিসাব। এই অধ্যায় থেকে একটি 5 নম্বরের প্রশ্ন থাকবে, দেখে নাও। 1 নম্বরের প্রশ্ন, বিনিময় হার ব্যবস্থায় কিভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয়। 2 লেনদেন ব্যালেন্সের হিসাব পাওনার দিক ও দেনার দিকের অন্তর্গত বিভিন্ন বিষয়গুলি আলোচনা করো। 3 লেনদেন ব্যালেন্সের হিসাবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট দেখো আমাদের 49 অধ্যায় অর্থাৎ 19তম অধ্যায় পরিসংখ্যার হাতিয়ারসমূহ। এই অধ্যায় থেকে একটি 5 নম্বরের প্রশ্ন থাকবে। দেখো 1 চিত্র সহযোগে লরেন্স রেখার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। বুঝতে পারছো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছরে এসে গেছে। নেক্সট দেখো 2 নম্বরের প্রশ্ন, বিস্তৃতির পরিমাপক হিসাবে সমক পার্থক্যের সুবিধা আলোচনা করো। 3 বিস্তৃতির পরিমাপক হিসাবে প্রসারের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 4 দেখো সমক পার্থক্যের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে, এই থেকে একটা অধ্যায় তো একটা অঙ্ক থাকবে, তাই ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করে যাও। নেক্সট 20তম অধ্যায় হচ্ছে দারিদ্র বৈষম্য বেকারত্ব। খুব সোজা অধ্যায়, এই কটা প্রশ্ন পড়ে যাও, একই ধরনের উত্তর আছে, একটু পড়ে গেলেও লিখতে পারবে তোমরা। 1 দেখো ভারতের দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে ভারত সরকার যেসব ব্যবস্থা গ্রহণ করেছে তার বিবরণ দাও। 2 দেখো ভারতের দারিদ্র বজায় থাকার কারণগুলি কী কী। 3 ভারতের আয় বৈষম্যের কারণগুলি বর্ণনা করো। 4 ভারতে আয় বৈষম্যের হ্রাসের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলি লেখো। তো এই ছিল সাজেশন। আশা করা যায় তোমরা সাজেশনটি প্রত্যেকেই দেখেছো এবং আশা করি বুঝতে পেরেছো যে এর বাইরে আর কোনো প্রশ্ন আসতে পারে না। এর পরবর্তী তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে প্রত্যেকটি পরীক্ষার কিন্তু একটি করে সাজেশন এবং তোমাদের এমসিকিউ, এসিকিউ এবং এর প্রশ্ন এবং উত্তরের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। কাজে চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাথে থেকো। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং ভালোভাবে পরীক্ষা দিও। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।